হ্যাঁ, সবাই একটু ওয়েট করো, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, আমি আসছি। আসসালামু আলাইকুম। বৃষ্টি বৃষ্টি আর কি বলবো তা বল। যদি এরকম যদি না বাড়ে। দে তুই আর শামীম কই রে? গোপালগঞ্জ। তুই আর শামীম গোপালগঞ্জে। তোর গোপালগঞ্জ কি করিস? কাহিনী কি? ঘুরতে আসলাম, ভার্সিটি দেখতে আসলাম। হ্যাঁ বল। উপস্থিতি কম থাকার পরেও যদি স্যার ক্লাস কন্টিনিউ করে তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করে যাই। আর যেরকম চালাচ্ছে চলুক। ক্লাস চলবে না, কিন্তু কি যে রোদে শুধু স্যার জিজ্ঞাসা করবে যে এরকম কম কেন, আর ডেলি কিন্তু কমছে না, আমি কেবল জয়েন করলাম, আমি বাইরে তো। আর ও আগে বলছি ও আচ্ছা আচ্ছা, স্যার যেটা চায়। ডেলি কমছে। স্যারকে খালি বলছে আমরা চেষ্টা করছি স্যার, এই যে সবাইকে কনভিন্স করার চেষ্টা করছি, সবাই আসবে আস্তে আস্তে। আরে স্যার আসলে আমি ভিডিও বন্ধ করে দেবো। আর এই নিয়ন কই গেল? এই যে দেখো, ওয়াও হীরা, এই যে দেখো আমি কোথায়। ও অস্থির হীরা, অটো এই রিকশায় যে নাকি? পাশে অটোওয়ালা মামা। খাবি? ও কাজ করতে অস্থির হীরা। বন্ধুরা কি হয়েছে বন্ধু? এই তো এই সব চলে আয় গোপালগঞ্জে চলে আয়। হীরা, বৃষ্টি 22 জন হয়ে গেছে, কিন্তু আর মোটামুটি 10 জন হলেই হবে। 30 জন পার হয়ে গেলে আর সমস্যা নেই। চলে আয় ঠিক হবে। একজন অটোতে, নাজমুল আবার বাজারে মনে হয়। ঠিক দেবদা, আছে, এক ক্যামেরায় 3 জন ক্লাস করা যাবে না, 3 জন 3 ক্যামেরা লাগবে। আমি আমি পার্টিসিপেট আমি বাড়তেছে না, ফাতেমা, যার ল্যাপটপ আছে সেও আমাদের ল্যাপটপ participate দিয়ে লাগবে। যোগ। আমি মিনি, ফাতেমা, তানজিনা সবাই একসাথে ক্লাসে জয়েন করবো, সেই জায়গায় যাচ্ছি। ঠিক কোন জায়গায় বন্ধু? আয় একসাথে হবে। ইয়েস। হীরা তো ঢাকায়। ও আচ্ছা, এটা যাচ্ছে মজগুনি পার্কে। এই সবাই আরে না, সবাই ক্লাসে আসো, সবাই ক্লাসে আসো। আমার বাসা দিয়ে মুসগুনি পার্ক যাইতে অটো লাগে না, হাইটে যাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। কি হীরা, কোথায় যাচ্ছ তুমি? স্যার একটু জরুরি কাজে যাইতে হচ্ছে স্যার। বুঝি না। স্যার একটু জরুরি কাজে যেতে হচ্ছে স্যার, আমি ক্লাসে আছি স্যার। ক্লাসে এইভাবে থাকলে কেমন হবে বলো তো? জরুরি কাজে যাচ্ছ ক্লাসের টাইমে, কেন ক্লাসে পড়ে যাও। স্যার স্যার যেতেই হবে স্যার, কিছু করার নাই স্যার। স্যার সমস্যা নাই, মানে তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই, যাও ক্লাস করো, যাও। জি স্যার, ক্লাসে আছি, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা পড়তেছিলাম সার্কিট ব্রেকার, তাই কি না? অয়েল সার্কিট ব্রেকারের মধ্যে আমাদের কয়েক ধরনের সার্কিট ব্রেকার ছিল। সেটা বাক অয়েল সার্কিট ব্রেকার, যেখানে আসলে অয়েলের পরিমাণটা বেশি ছিল, তাই নাকি? অয়েলের পরিমাণ বেশি ছিল। তারপরে আমরা বলছিলাম যে যেহেতু আমাদের অল্প অয়েল দিয়ে যদি আমরা এটাকে রিপ্লেস করতে পারি, হ্যাঁ, লো অয়েল সার্কিট ব্রেকার দিয়ে যদি আমরা বাক অয়েলকে রিপ্লেস করতে পারি, তাহলে আমরা বেশি অয়েল ইউজ করব কেন, তাই নাকি? তাহলে আমাদের আমাদের অনেক খরচ কমে গেল না? আর জিনিসটাও অনেকটা কম্প্যাক্ট হয়ে গেল। আমি যখন অনেক বেশি অয়েল দিব, আমার অনেক বড় ডিভাইস লাগবে, সার্কিট ব্রেকারের কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে, তাই কি না? সার্কিট ব্রেকার অনেক বড় হয়ে যাবে। বাট যখন অয়েল কম দিলাম সার্কিট ব্রেকারের মধ্যে, তখন অয়েলের পরিমাণ তো কমে গেল, হ্যাঁ, এট দ্য সেম টাইম আমাদের সার্কিট ব্রেকারের সাইজটা ছোট হয়ে গেল। তো আমাদের সাব স্টেশনে যেখানে সার্কিট ব্রেকার থাকে মেইনলি, সেখানে জায়গাটা তাহলে ছোট হয়ে আসছে। তো এইরকম সুবিধার জন্য আমরা কি করেছি, যে আমাদের বাক অয়েল সার্কিট ব্রেকার থেকে আমরা আস্তে আস্তে লো অয়েল সার্কিট ব্রেকারের দিকে চলে আসি। হ্যাঁ? তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে লো অয়েল সার্কিট ব্রেকার কোনগুলা,
লো অয়েল সার্কিট ব্রেকার হচ্ছে যেখানে অয়েলের পরিমাণ কি থাকে, কম থাকে। দেখো বলছে the fact that only a small percentage of oil, about 10% of total, in the buck oil circuit breaker, মানে বাক অয়েল যে পরিমাণে সার্কিট ব্রেকার যে পরিমাণে অয়েল থাকে, এই অয়েলটা আসলে দুইটা পারপাস ফুলফিল করে। একটা হচ্ছে ইনসুলেশনে কাজ করে, দুই নাম্বার হচ্ছে আর্কিং এর কোয়েঞ্চিং এ কাজ করে, মানে আর্কটা এক্সট্রিম করার জন্য কাজ করে। তো এই যে টোটাল যে অয়েল থাকে তার মাত্র 10% শুধুমাত্র আর্থ কোয়েঞ্চিং এ কাজ করে। হ্যাঁ, তো আমরা বুঝতেই পারতেছি যে বিশাল পরিমাণে অয়েল আমরা যদি নাও দেই তারপরেও আরেকটা খুব সুন্দরভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই নাকি? 10% মাত্র লাগে এখানে বলছে। তো আমরা হচ্ছে কি করছি যে আমাদের সিস্টেমটাকে ছোট করে নিয়ে আসি, এবং এটা হচ্ছে আমাদের সেই লো অয়েল সার্কিট ব্রেকার। এবং এই লো অয়েল সার্কিট ব্রেকারটা তিনটা সেকশনে বিভক্ত। একটা হচ্ছে আপার সেকশন, এটাকে বলছে হচ্ছে সাপোর্টিং চেম্বার। সাপোর্টিং চেম্বার এটা না, সাপোর্টিং চেম্বার হচ্ছে এইটা, এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাপোর্টিং চেম্বার। আরেকটা চেম্বার হচ্ছে কি যেখানে সার্কিট ব্রেকার থাকে, এই যে এইটুকু অংশ হচ্ছে সার্কিট ব্রেকার চেম্বার। বলছে দেখো সার্কিট ব্রেকার চেম্বার। আরেকটা অংশ বলছে টপ চেম্বার, এটা হচ্ছে এই যে এইটুকু অংশ। তাহলে আমাদের দেখা গেল যে লো অয়েল সার্কিট ব্রেকার যেটা, সেটা তিনটা অংশে বিভক্ত। একটা হচ্ছে সাপোর্টিং চেম্বার, আরেকটা হচ্ছে সার্কিট ব্রেকার, যে অংশে সার্কিট ব্রেকারটা অ্যাকচুয়ালি ব্রেক হয় বা মেক হয়। হ্যাঁ, আরেকটা অংশ হচ্ছে টপ চেম্বার। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে তিনটা চেম্বারে আলাদা আলাদা কাজ অবশ্যই। তো আমরা যদি সাপোর্টিং চেম্বারের কথা বলি, সাপোর্টিং চেম্বার আসলে কি করে, আমাদের যে সার্কিট ব্রেকার চেম্বার আছে, যে অংশ সার্কিটটা মেক হয় আর ব্রেক হয়, সেই চেম্বারটাকে সে সাপোর্ট দেয়। হ্যাঁ, আর কিছু না। এবং এই চেম্বারের ভিতরে দেখো মুভিং কন্ট্যাক্টের একটা অংশ আছে, তারপরে হচ্ছে এই মুভিং কন্ট্যাক্টটাকে মুভ করানোর জন্য আমাদের একটা লিভার আছে। হ্যাঁ, এইটুকুই, আর কিছু না। তো ব্যাপার হচ্ছে এই যে এইগুলো তো কন্ডাক্টিভ পার্ট, তাই কিনা? এই যে মুভিং কন্ট্যাক্ট বলো, তারপরে এই যে লিভার বলো, সবকিছু। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডাক্টিভ পার্ট, তাই না? যখন কোনো ফল্ট থাকে না আমাদের সিস্টেমের মধ্যে, তখন এইগুলো তো ইলেকট্রিক্যাল কন্ডাকশনের মধ্যে থাকে, তাই কিনা? ইলেকট্রিসিটি এদিক দিয়ে ফ্লো করে। কিন্তু কথা হচ্ছে এইগুলোর যে ইনসুলেশন, এই ইনসুলেশন দেওয়ার জন্য মেইনলি এই সাপোর্টিং চেম্বারে কি থাকে, অয়েলও থাকে। হ্যাঁ, কিন্তু এই অয়েলের পরিমাণটা অবশ্যই বাক অয়েলের যে কোয়ান্টিটি তার চাইতে অনেক কম। বুঝতে পারছি কথা? তো সাপোর্টিং চেম্বারে আমাদের অয়েল থাকে, কিন্তু এই অয়েলটা এই সার্কিট ব্রেকারের যে চেম্বার, এই অয়েল থেকে আলাদা করা থাকে। হ্যাঁ, দুইটা অয়েলের মধ্যে একটা পার্টিশন দেয়া থাকে। তো নিচের সাপোর্টিং চেম্বারের যে অয়েল, তার ফাংশন হচ্ছে শুধুমাত্র কি করা, ইনসুলেশন দেওয়া। হ্যাঁ, এইটা কিন্তু আর্ট কোয়েঞ্চিং এ কাজ করে না, বা আর্টটাকে দূর করার জন্য, মিনিমাইজ করার জন্য এই অয়েল কাজ করে। এবং আরেকটা সুবিধা কি এতে করে, যে আমাদের যে সার্কিট ব্রেকার চেম্বারে যে অয়েল আছে, এই অয়েলটা তো এক ইনসুলেশনের পারপাসে ইউজ করে, ঠিক আছে, দুই হচ্ছে আর্কটা মিনিমাইজ করার জন্য কাজ করে। হ্যাঁ, এবং এখানে যখন আর্কটা মিনিমাইজ হয়, আমরা জানি যে অয়েলের ক্ষেত্রে কি হয়, অয়েল যখন আয়োনাইজড হয়ে যায়, সেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় বা আয়োনাইজড পার্টিকেল তৈরি হয়। এই পার্টিকেল গুলো অবশ্যই কি হয়, এই আমাদের অয়েলের সাথে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, অয়েলের সাথে মিক্সড হয়ে যাওয়া মানে কি, অয়েলটা আর পিওর থাকলো না, অয়েলটা কন্টামিনেটেড হয়ে গেল, তাই নাকি? অয়েল যখন কন্টামিনেটেড হয়ে যায়, তখন অয়েলের ব্রেকডাউন ভোল্টেজ আগে যেটা ছিল, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আগে যেটা ছিল, তার চেয়ে কি হয়ে যায়, অবশ্যই কমে যায়। তো এই দুইটা চেম্বার আলাদা হওয়ার কারণে এই অয়েল যেহেতু এই চেম্বারের সাথে, এই চেম্বারের অয়েল এই চেম্বারের সাথে কোনোভাবে মিক্স হইতে পারে না, তো এই যে কন্টামিনেটেড অয়েলটা, এইটা আর সাপোর্টিং চেম্বারে আসে না, বা সাপোর্টিং চেম্বারের পিওর অয়েলটা এই আমাদের সার্কিট ব্রেকার চেম্বারে যেতে পারে না। বুঝতে পারছি কথা? তো আমাদের যদি কোনো কারণে অয়েলটা বের করতে হয়, বা অয়েল আমি হয়তো এই কন্টামিনেটেড অয়েলটা আমি রিপ্লেস করব, তাহলে শুধুমাত্র এই চেম্বারের অয়েলটা রিপ্লেস করলেই হয়ে যায়, এই চেম্বারের অয়েল নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু যখন বাক সার্কিট ব্রেকার ছিল, তখন টোটাল অয়েলটার মধ্যে কি হয়ে যেত, এই হাইড্রোজেন গ্যাস বা আয়োনাস পার্টিকেল গুলো ডিসলভ হয়ে যেত। হ্যাঁ, সেক্ষেত্রে টোটাল অয়েলটাকে আমাদের রিপ্লেস করা লাগতো। তো এটা একটা বিশাল বড় সুবিধা আমাদের লো অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে, আরেকটা হচ্ছে টপ চেম্বার। টপ চেম্বারটা দেখতেছো একটু ফাঁকা আছে। ফাঁকা থাকার কারণ কি, কারণ যখন হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, এটার সাথে এটার একটা আছে, কানেকশন আছে। আমাদের টপ চেম্বার আর হচ্ছে সার্কিট ব্রেকার চেম্বার, এই দুইটার মধ্যে কি আছে,
কানেকশন আছে, মানে এই অয়েলটা পাস করতে পারে দুইটা চেম্বারের মধ্যে। তো এটা করে কি হয় যে আমাদের হাইড্রোজেন গ্যাস বা আয়োনাইজ পার্টিকেল গুলা বা হাইড্রোজেন গ্যাসগুলো বুদবুদ আকারে উপরের দিকে জমা হইতে পারে। হ্যাঁ, এবং এখানে কিছু অয়েল জমা হয়, সেই অয়েল গুলা হচ্ছে পিওর অয়েল এখানে থাকে, এই অয়েল গুলো আবার এখানে চলে আসে। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস যখন উপরে চলে যায় তখন এই অয়েল গুলোকে সভাপতি প্রেসার দেয় এবং সেই অয়েল গুলো আবার আমাদের সার্কিট ব্রেকার চেম্বারে চলে আসে। তো এখানে গ্যাসের যে প্রেসার গুলা হয়, এই প্রেসার গুলা সে এই যে আমাদের গ্যাস ভেন্ট থাকে, এই ভেন্টের মাধ্যমে বের করে দেওয়া হয় যখন আমাদের গ্যাসের প্রেসার অনেক বেড়ে যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইনলি টপ চেম্বারের কাজ। তো ব্যাপার হচ্ছে কি যে আমরা কনস্ট্রাকশন বুঝে গেলাম, আমাদের লো অয়েল সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন কেমন হয় এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, তো আমাদের এখন দেখতে হবে যে কিভাবে এটা অপারেশনে যায় বা কিভাবে অপারেট করে, একটা ফল্ট ঘটছে কিভাবে সে ব্রেক করে, তাই কি না? তো এইটা আমরা যে ওই যে অয়েল সার্কিট ব্রেকার গুলো পড়ে আসি সেম, যে এটা দেখতে পাচ্ছি আমাদের দুইটা মুভিং, একটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা ফিক্সড কন্টাক্ট, এটা হচ্ছে মুভিং কন্টাক্ট। হ্যাঁ, এটা মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। তো ব্যাপার হচ্ছে যখন ফল্ট ঘটে তখন আমাদের কি হয়, রিলে থেকে একটা সিগন্যাল আসে যে ফল্ট ঘটছে, তখন সার্কিট ব্রেকার অপারেট করতে শুরু করে। সার্কিট ব্রেকার কি করে, এই লিভারকে টান দেয়, এই মুভিং কন্টাক্টটা ফিক্সড কন্টাক্ট থেকে সরে আসে। এই যে এটা হচ্ছে মুভিং কন্টাক্ট সরে গেছে, মানে ব্রেক হয়ে গেছে। তো যখনই ব্রেক হইতে শুরু করে তখন কি হয়, তখন হচ্ছে এই যে এইটার মধ্যে একটা আর্কিং তৈরি হয়, এই দুইটার মধ্যে একটা আর্কিং তৈরি হয়। এই আর্কিং গুলো কেন তৈরি হয় আমরা সবাই জানি। তারপর আর্কিং তৈরি হইলে অয়েলের ফাংশন কি এটাও আমরা পড়ে আসি, তো নতুন করে কিছু নাই, সবকিছু আগের মতোই। তো আমাদের আর্কিং হয়, আর্কিং হইলে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, আর আমরা জানি হাইড্রোজেন গ্যাসের হিট কন্ডাক্টিভিটি অনেক বেশি। হাইড্রোজেন গ্যাসগুলো আমাদের এই যে মাঝখানে যে হিটটা থাকে সেটাকে কুল করতে সহায়তা করে, ফলে আমাদের মাঝখানে যে মিডিয়াম থাকে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেড়ে যায়, এবং আমাদের যে রিস্ট্রাইকিং ভোল্টেজ মনে আছে সবার? যখন একটা ফল্ট ঘটে, ফল্টকে যখন আমরা ক্লিয়ার করতে যাই তখন কি হয় যে যে মুহূর্তে আমরা ফল্ট ক্লিয়ার করি, যে মুহূর্তে আমাদের সার্কিটটা ব্রেক হয়, সেই মুহূর্তে একটা ভোল্টেজ তৈরি হয়। হ্যাঁ, অনেক বেশি ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ আমরা বলেছিলাম। এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে ওভারকাম করতে পারে না, ফলে আমাদের যে আর্কটা সেটা উইথস্ট্যান্ড করে না, আর্কটা মিনিমাইজ হয়ে যায়। তো এইগুলো আমরা আগের যে সার্কিট ব্রেকার গুলো দেখে আসছি, সেম কথাবার্তা এখানেও। এবং একটা সময় কি হয় যে অয়েলের যে কন্টামিনেটেড অয়েল গুলো থাকে সেগুলো পাস করে উপরে যায়, এবং উপর থেকে যেমন পিওর অয়েল থাকে সেটা আবার নিচে চলে আসে। তো ব্যাপার হচ্ছে কি যে আমাদের অপারেশন কিন্তু একই, কিন্তু কনস্ট্রাকশনটা একটু আলাদা। তো এই যে টোটাল যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পোর্সলেইন একটা ইনসুলেটর দ্বারা হচ্ছে জড়ানো থাকে, চারপাশে হচ্ছে পোর্সলেইনের, এই দেখতে পাচ্ছ পোর্সলেইনের ডিস্ক, এই ডিস্ক দ্বারা হচ্ছে টোটাল আমাদের সার্কিট ব্রেকারটা চারিদিকে হচ্ছে ঘেরাও করা থাকে। বুঝতে পারছি? তো এতে করে কি হয়, বাইরে থেকে আমাদের ইনস্টলেশনটাও একসাথে কি হয়ে যায়, এনশিওর হয়ে যায় যে আমি তো অয়েল দিয়ে ইনসুলেশন দিচ্ছি, এট দ্য সেম টাইম আমি পোর্সলেইন ডিস্ক ইউজ করেছি, যার দ্বারা কি হয়েছে ইনসুলেশনটা আরো বেশি পাকাপোক্ত হয়েছে। আমাদের কোনোভাবেই ইলেকট্রিক্যাল কন্ডাক্ট যাতে আমাদের সার্কিট ব্রেকারের বাইরে না আসে, হ্যাঁ, এটাও আমরা এনশিওর করছি। তো এটা হচ্ছে টোটাল আমাদের হচ্ছে। আর আরেকটা কিছু আর্থ এক্সটেনশন ডিভাইস থাকে, এই যে এটাকে বলছে টার্বুলেটর। আর্থ এক্সটেনশন ডিভাইস কি জিনিস তোমরা পড়ে আসছো, এখানে হচ্ছে আর্থ গুলো এক্সটেন্ড করা হয়, আর্থ স্প্লিটিং থাকতে পারে, আর্কের আমরা রেজিস্ট্যান্স বাড়াই দিতে পারি, হ্যাঁ, স্প্লিটিং এর মাধ্যমে। তো আমরা এগুলো দেখে আসি। হ্যাঁ, তো এইগুলো আর্থ এক্সটেনশন ডিভাইস বলছে। তারপরে যে ব্লাস্টের জন্য আমরা দেখছি যে এখানে একটা ছোট্ট ওপেনিং দেখা যাচ্ছে, ব্লাস্ট করে আমরা কি করে ফেলছি যে আমাদের যে হাইড্রোজেন গ্যাসগুলো জমা হচ্ছিল ব্লাস্ট করে সেটাকে আমরা বের করে দিই। আমরা আগেও বলেছি এগুলো আমরা দেখে আসি। হ্যাঁ, তো ব্লাস্ট করে আমরা বের করে দিলে কি হবে, যদি আমাদের মিডিয়ামটাতে কোনো আয়োনাইজ পার্টিকেলই না থাকে, ব্লাস্ট করে যদি আয়োনাইজ পার্টিকেল গুলো বের হয়ে যায় তাহলে কি হবে, অবশ্যই আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাবে মিডিয়ামের, আর্কটাও ইজিলি মিনিমাইজ হয়ে যাবে। তো আমার মনে হয় যে যদি তোমরা আগের গুলো বুঝে থাকো, এটার অপারেশন বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? না স্যার, বুঝতে পারছি। গালিব আসো, গালিব জি স্যার। না স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আচ্ছা জি গালিব, স্যার। তুমি আমাকে একটা পাঠিয়েছিলে না, ইমেল পাঠিয়েছিলে না? জি স্যার। আচ্ছা, তো ওইটার ব্যাপারে একটু মনে করাই দিও, হ্যাঁ, ক্লাসের শেষে আলোচনা করবো। আচ্ছা স্যার।
আচ্ছা আচ্ছা স্যার, সিরিয়ালটা মনে হয় একটু সেন্ড করার সময় উল্টাপাল্টা হয়ে গেছিল পিকের স্যার। কিসের সিরিয়াল যেন? স্যার ওই যে পিক দিছিলাম, যে আচ্ছা চারটা ঠিক মনে হয় আছে পিক ঠিক দিছিলাম আছে, স্যার ওই। সমস্যা নাই, ঠিক আছে সমস্যা আচ্ছা নাই। স্যার ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে দেখো, আচ্ছা তারপরের আর্টিকেলটা হচ্ছে মেইনটেনেন্স অফ অয়েল সার্কিট ব্রেকার। তো আমাদের হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার এই পর্যন্তই, যে কোন ধরনের অয়েল সার্কিট ব্রেকার হয়, কিভাবে অপারেশনে যায়, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে এই পর্যন্তই আমরা মোটামুটি পড়লে হবে। তারপরে মেইনটেনেন্সের ব্যাপারটা কি, যে আমি যখন একটা জিনিস ইনস্টল করে ফেলি, ইনস্টল করার পরে কি করতে হয়, সেটাকে মেইনটেনেন্সের মধ্যে রাখতে হয় সবসময়, যে আমাদের যন্ত্রপাতি ঠিক আছে, এটাকেই আমরা মেইনটেনেন্স বলি, হ্যাঁ। যে যন্ত্রপাতি ঠিক আছে কিনা, ঠিক করতেছে কিনা, বা আমাদের যে ব্রেকিং কন্টাক্ট আছে, ফিক্সড কন্টাক্ট, মুভিং কন্টাক্ট, এগুলো সব ঠিক আছে কিনা, হুম। তারপরে হচ্ছে যে অয়েলটা আমি দিয়েছি, সেই অয়েলটা ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো এখানে লেখা আছে, একটু দেখবা, হ্যাঁ। যে আমাদের কি করতে হয়, প্রত্যেকটা একটা নির্দিষ্ট সময় পরে পরে অয়েলটাকে চেক করতে হয়, যে অয়েলের কালার ঠিক আছে কিনা, তারপর অয়েলের যে ব্রেকডাউন স্ট্রেংথ, হ্যাঁ, সেই অয়েলের ব্রেকডাউন স্ট্রেংথ ঠিক আছে কিনা। যদি কোনো কারণে কন্টামিনেটেড হয়ে যায় তাহলে স্ট্রেংথ কমে যাবে, আমরা আগেই বললাম। তো এইসব জিনিস আমাদের নিয়মিত রেগুলার বেসিসে চেক করতে হয়, বা চেক করার জন্য কিছু লোকবল নিয়োগ দেওয়াই থাকে, হ্যাঁ। তো এইসব মেইনটেনেন্স আমাদের দরকার কেন, কারণ দেখা গেল আমরা যদি মেইনটেনেন্স এর মধ্যে রাখতে পারি, তাহলে একটা জিনিস সমস্যা হইলো, আমরা সেটাকে রিপ্লেস করে দিলেই হইলো। বাট আমরা যখন মেইনটেনেন্স এর মধ্যে থাকবে না, তখন দেখা গেল একটা জিনিস নষ্ট হওয়ার কারণে গোটা সিস্টেমে তার প্রভাব পড়ে গেল, হ্যাঁ। তো এই জন্য সবকিছুতেই, যে কোনো সুইচ গিয়ার ইকুইপমেন্ট বলো বা রিলে বলো, সবকিছুতেই আমাদের মেইনটেনেন্সটা খুব জরুরি। আচ্ছা, তারপরে দেখো আসে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তো অয়েল সার্কিট ব্রেকারটা আমরা পড়েছি, আমাদের কনস্ট্রাকশনটা একই, আমাদের অয়েল সার্কিট ব্রেকার আর এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন একই, হ্যাঁ। সেখানেও একটা মুভিং কন্টাক্ট থাকে, ফিক্সড কন্টাক্ট থাকে। তো মেইন যে ডিফারেন্স সেটা তাহলে কি হবে, এখানে অয়েল থাকবে, তোমরা কি আছো? স্যার জি স্যার এখানে স্যার, তো আছি। অয়েল থাকার কথা না, যেহেতু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। হ্যাঁ, এখানে তাহলে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে এইখানে কোনো অয়েল থাকে না, স্যার এয়ার এখানে কি থাকে না, অয়েল থাকে না। আমাদের দুইটা কন্টাক্ট এয়ারের মধ্যে থাকে, বা যে চেম্বারের মধ্যে দুইটা কন্টাক্ট থাকে, যে চেম্বারের মধ্যে ফিক্সড কন্টাক্ট আর মুভিং কন্টাক্ট লাগানো থাকে, সেই চেম্বারটা এয়ার দ্বারা ফিল্ড করা থাকে, হ্যাঁ। যদিও এয়ারের ব্রেকডাউন ভোল্টেজ কি অয়েলের চাইতে কম না বেশি? কম কম। স্যার। কম, হ্যাঁ। এয়ারটা কম ভোল্টেজে ব্রেকডাউন হয়ে যাইতে পারে। তো এতে করে আমাদের মনে হচ্ছে তাহলে অসুবিধা, কিন্তু অসুবিধার চাইতে সুবিধা কি, যে এখানে আমাদের অয়েলই লাগতেছে না, তাই নাকি? অয়েল যদি না লাগে তাহলে ট্রান্সফার অয়েলের দাম তো কম। তো অয়েল যদি না লাগে তাহলে অয়েলের যে খরচটা ছিল সেটা কি করতে হয়, সেটা আমরা বেঁচে গেল না, তাহলে আমাদের খরচ কমে গেল, কস্টিংটা তাহলে কম এয়ার ব্লাস্ট সার্কিট। কিন্তু এখানে হচ্ছে যেহেতু অয়েল নাই, হ্যাঁ, যেহেতু আমাদের এয়ারের ব্রেকডাউন ভোল্টেজটা অয়েলের চাইতে কম, সেহেতু আমাদের কিছু মেকানিজম বা অ্যারেঞ্জমেন্ট যেগুলো থাকে, যেগুলো আমরা অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ইউজ করেছি, সেগুলো একটু আপগ্রেডেড ভার্সনে থাকে, হ্যাঁ। যে আমি যখন এয়ারটাকে ব্লাস্ট করে বের করে দেব, সেটা খুব দ্রুত করে দিতে হবে, তাতে করে যে এয়ারটা ব্রেকডাউন হয়ে যে আয়োনাইজড পার্টিকেল গুলো তৈরি হবে, সেগুলো যাতে দুইটা কন্ট্যাক্টের মাঝে বেশিক্ষণ স্টে করতে না পারে, হ্যাঁ। যদি আমি এয়ারটাকে খুব দ্রুত ব্লাস্ট করে বের করে দিতে পারি, তাহলে কি হইলো, যে আমাদের আয়োনাইজড পার্টিকেল গুলো আমাদের দুইটা কন্ট্যাক্টের মাঝখান থেকে সরে গেল, ফলে কি হইলো, যে দুইটা কন্ট্যাক্টের মাঝখানে যে মিডিয়াম, তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কিন্তু আগের মতোই থাকলো, হ্যাঁ। যে আয়োনাইজড পার্টিকেল বেড়ে যাওয়ার কারণে যে কমে যাবে, সেই ব্যাপারটা কিন্তু হবে না। বুঝতে পারছি কথা? তো এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নিবা। তো আমরা হচ্ছে টাইপস অফ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার নিয়ে কথা বলি। তিন ধরনের টাইপস নিয়ে কথা বলছে এরা, এক্সিয়াল ব্লাস্ট টাইপ, আর হচ্ছে ক্রস ব্লাস্ট টাইপ, আর এটা হচ্ছে রেডিয়াল ব্লাস্ট টাইপ। তিন ধরনের ব্লাস্টকে এখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে, যে এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট, সেম সবগুলাতেই, এটা ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। তো আমরা যখন ব্লাস্ট করব, ব্লাস্ট করা কেন করি আমরা ব্লাস্ট, গৌতম? জি স্যার। ব্লাস্ট কেন করি? এই যে ব্লাস্ট করছে দেখছো, ব্লাস্ট লেখা। স্যার আয়োনাইজড পার্টিকেল সরানোর জন্য স্যার। হ্যাঁ,
তো আমরা যে ব্লাস্ট গুলা করব সেই ব্লাস্টের ডিরেকশন অনুসারে আমাদের তিনটা ভাগে ভাগ করা হয়েছে, বুঝতে পারছি? আমরা যখন এই যে এক্সিস বরাবর ব্লাস্ট করব মানে হচ্ছে দুইটা কন্টাক্টের গা বরাবর আমরা ব্লাস্ট করিয়ে আমাদের পার্টিকেল গুলাকে সরাই ফেলবো, তখন আমরা সেটাকে বলছি কি এক্সিয়াল ব্লাস্ট টাইপ। আবার যখন দুইটা কন্ডাক্টের দেখো ক্রস সেকশন বরাবর একবারে আমি ক্রস বরাবর দিয়ে দিচ্ছি, হ্যাঁ লম্ব বরাবর যদি বলো, এইদিকে আমাদের কন্টাক্ট ছিল, এইদিকে কন্টাক্ট ছিল, আমি লম্ব বরাবর আমি ব্লাস্ট করছি, মাঝখানে আয়োনাইজ পার্টিকেল গুলো ব্লাস্ট করে বের করে নিয়ে গেছি। তো এই ধরনের যদি হয় আমাদের কনফিগারেশন, তাকে আমরা বলছি কি ক্রস ব্লাস্ট, অনেকটা ক্রসের মতো না, এই জন্য আমরা বলছি হচ্ছে ক্রস ব্লাস্ট টাইপ, তাই কি না? আরেকটা হচ্ছে রেডিয়াল ব্লাস্ট। এটা কি আমাদের হচ্ছে দেখো দুইটা মুভিং কন্টাক্টের যদি হলো হয়, দুইটা মুভিং কন্টাক্ট এমন ভাবে সেটআপ করে রাখছি ভিতর দিয়ে আমাদের হচ্ছে এয়ার পাস করা যায়, এমন ভাবে ব্লাস্টটা আমি করাবো যাতে করে এয়ারটা আয়োনাইজড পার্টিকেল নিয়ে আমাদের এই দিক দিয়ে যে বাইরে বের হয়ে চলে যায়, বা আমাদের কন্টাক্টের ভিতর দিয়ে বাইরে বের হয়ে চলে যায়, বুঝতে পারছি কথা? সব দিক থেকে এসে ব্লাস্টটা এমন ভাবে আমি করব সব দিক থেকে এসে আমাদের কন্টাক্টের ভিতর দিয়ে নিয়ে আয়োনাইজড পার্টিকেল গুলা আমাদের কি হয়ে যায় বাইরে চলে যায়। তো আয়োনাইজড পার্টিকেল গুলো সরানোটাই হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মেইন মেকানিজম। হ্যাঁ, যখন আয়োনাইজড পার্টিকেল গুলো আমি সরাই ফেলতে পারবো তখনই আমাদের যে মাঝখানে মিডিয়াম তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আবার আগের মতো চলে আসবে। হ্যাঁ, যদি আয়োনাইজড পার্টিকেল গুলো স্টে করে আমাদের কন্টাক্টের মাঝখানে, তাহলে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কিন্তু কি হবে ডেঞ্জারাসলি কমে যাবে। হ্যাঁ, তো এই জন্য এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে সবসময় মাথায় রাখতে হয় যে আয়োনাইজড পার্টিকেল গুলো সবসময় খুব দ্রুত যাতে আমরা কি করে ফেলতে পারি, আমাদের দুইটা কন্টাক্টের মাঝখান থেকে সরাই ফেলতে পারি। এবং এইটার জন্য একমাত্র ওয়ে সেটা হচ্ছে ব্লাস্ট করা। আমি যে কোনো ভাবে প্রেসার দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, আমি মাঝখানের মিডিয়াম থেকে কি করে ফেলবো, আয়োনাইজড পার্টিকেল গুলো বাইরে বের করে নিয়ে চলে আসবো, বুঝতে পারছি কথা? তো তিন ধরনের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দেখতে পাইছো। তো সেগুলোকে আবার একটু ভেঙে ভেঙে বলছে যে এক্সিয়াল এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার দেখতে কেমন। যে এটা হচ্ছে দেখো একটা এক্সিয়াল এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, তো এইটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এইটা মুভিং কন্টাক্ট, এটা ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। এই দুইটা হচ্ছে একটা চেম্বারের মধ্যে ছিল, এটা হচ্ছে চেম্বার, যে চেম্বার গুলো তোমরা অয়েল সার্কিট ব্রেকারে দেখেছো। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা এয়ার বাল্ব, এই চেম্বারের সাথে সরাসরি কানেক্টেড এয়ার বাল্ব দিয়ে একটা এয়ার রিজার্ভার, এবং এটার সাথে দেখো এই মুভিং কন্টাক্ট, এর সাথে একটা এই যে এর যে কন্ডাক্টর, হ্যাঁ মুভিং কন্টাক্টর একটা কন্ডাক্টর দিয়ে সার্কিটের সাথে যুক্ত থাকবে, খুব স্বাভাবিক না? নর্মাল কন্ডিশনে কি থাকবে, কানেক্টেড থাকবে, তাই না? ইলেকট্রিসিটি দিক দিয়ে যে দিক দিয়ে ফ্লো করবে। তো এই যে কন্ডাকশন, এই কন্ডাক্টরের মাঝখানে সিরিজে আমরা একটা আইসোলেটরও লাগাই দিব। হ্যাঁ, তো এটা একটু এক্সট্রা আমাদের এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে। এটা কেন লাগাইতে হয় সেটা বলতেছি। তো এটা কিভাবে কাজ করে, যে আমাদের যখন ফল্ট কন্ডিশনে আসে বা আমাদের একটা ফল্ট ঘটে, তখন কি করতে হয়, মুভিং কন্টাক্টটাকে ফিক্সড কন্টাক্ট থেকে আলাদা করতে হয়। এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। যখন আমি আলাদা করি তখন কি হয়, অবশ্যই মাঝখানে যে এয়ার থাকে এয়ারটা আয়োনাইজড হয়ে যায়, আয়োনাইজড হইলে একটা স্পার্কিং এর তৈরি হয়, এই দুইটা হচ্ছে কন্টাক্টের মধ্যে স্পার্ক আকারে বা আর্ক আকারে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করে। তো আমাদের এট দ্য সেম টাইম এখানে আয়োনাইজড পার্টিকেল তৈরি হয়, এয়ারটা ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হইলে আমরা জানি যে সেখানে ইলেকট্রন তৈরি হয় বা হচ্ছে আয়োনাইজড পার্টিকেল তৈরি হয়। তো আমরা কি করব, সেই মুহূর্তে যেই মুহূর্তে কন্টাক্টটা সেপারেট হওয়া শুরু করবে সেই মুহূর্তে অটোমেটিক আমরা এমন ভাবে সেটআপ করা থাকবে এয়ার বাল্বটা খুলে যাবে। এয়ার বাল্বটা কি হবে, খুলে যাবে। খুলে কি হবে, এয়ার রিজার্ভার থেকে এয়ারটা এখানে প্রেসারে রিজার্ভ করে থাকে, এয়ার রিজার্ভার থেকে প্রেসারটা যেয়ে কি হবে এই চেম্বারের মধ্যে যাবে এবং প্রেসার দিয়ে মাঝখানে আয়োনাইজড পার্টিকেল গুলোকে বাইরে বের করে দেবে। এবং এই যে বাইরে বের হয়ে যাচ্ছে, এটা দেখো যে এই গা বরাবর যে বাইরে বের হয়ে যাচ্ছে না, আমাদের হচ্ছে কন্টাক্টের দুইটা কন্টাক্টের গা বরাবর যে বাইরে বের হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি হচ্ছে এক্সিয়াল এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। তারপরে দেখো আরেকটা ভেঙে বলছে ক্রস ব্লাস্ট সার্কিট ব্রেকার। এটাতেও সেম ঘটনা ঘটছে, যে আমাদের হচ্ছে এইটা একটা কন্টাক্ট মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার স্প্লিটার। এয়ার স্প্লিটার কেন ইউজ করতে হয় আমরা জানি সবাই। হ্যাঁ, আর্ক স্প্লিটার হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে আমাদের মুভিং কন্টাক্ট আর হচ্ছে ফিক্সড কন্টাক্টের মাঝখানে যে আর্কিংটা হয়, সেই আর্কটা আমি এই কন্ডাক্টর যদি আমি অ্যাড করে দিই, তাহলে আর্কটা কি হয়,
শুধু এইটা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এই প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি হয় পাস করা শুরু করে, ফলে আমাদের আর্কিং এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটা অনেকটা কমে যায়। আর যদি কমে যায় তাহলে আমরা জানি কি রেজিস্ট্যান্স কি হয়ে যায়, এটা তারের যখন উইডথ কমে যায় তখন রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে কি কারেন্টটা কম ফ্লো করে। তো সেম ভাবে আর্কিং এর ক্রস সেকশনাল এরিয়া যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ কিছু বলতে চাচ্ছ কেউ? হ্যাঁ তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা স্যার ঠিক এই আছে, মিটিং এর তাহলে সময় কি হয় অলমোস্ট দেখো যে আর্ক শেষ হয়ে যাচ্ছে। স্প্লিটার আমরা ইউজ করছি, এখন এইখানে জি কি স্যার। করছি ক্রস ব্লাস্ট এয়ার সার্কিট ব্রেকার কেন বলছি, যে আমরা ক্রস ব্লাস্ট আগেই দেখে আসছি কেন ক্রস ব্লাস্ট বলা হয়, যে দুইটা কন্ট্যাক্টের একবারে লম্ব বরাবর যদি আমি কি করি ব্লাস্টটা ঘটাই, তো সেম ভাবে এইখানে আমাদের হচ্ছে এয়ার ফ্লোটা ঘটে কোন দিক দিয়ে, এই যেখানে আমাদের মনে করো একটা এয়ার রিজার্ভার থাকে, এখানে বাল্ব থাকে, তো আমি একবার এই দুইটা কন্ট্যাক্টের মাঝ বরাবর একবার লম্ব ভাবে আমি কি করাই ব্লাস্টটা ঘটাই। এখান থেকে যখনই এই মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে সেপারেট হইতে শুরু করে তখনই এয়ার বাল্ব খুলে যায়, রিজার্ভার থেকে হাই প্রেসারে এয়ার আসে, এসে মাঝখানে যে আয়নাইজ পার্টিকেল গুলো সেগুলোকে বাইরে বের করে দেয়। হ্যাঁ, এতে করে আমাদের মাঝখানে কি হয়, আমাদের যে থাকে যে মিডিয়ামটা থাকে সেই মিডিয়ামটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যেহেতু আয়োনাইজ পার্টিকেল নাই, আয়োনাইজ পার্টিকেল গুলাই মেইনলি আসলে আমাদের ইলেকট্রিসিটি একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্টে পাস করে, আমরা এতদিন ধরে এগুলোই পড়তেছি। যেহেতু আয়োনাইজ পার্টিকেল গুলো আমি ব্লাস্ট করে বাইরে বের করে ফেললাম, সেহেতু আমাদের কি হয়ে যাবে, আমাদের আরেকটা মিনিমাইজ হয়ে যাবে। তো দেখো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের মতো আরেকটা সার্কিট ব্রেকার, সেটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। হ্যাঁ 19.15-তে বলছে সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার। হ্যাঁ, তো এইখানে কি হয় এয়ার এর বদলে তাহলে আমাদের সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করা হয়। তো কেন আমরা সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করি, তো রিজার্ভার থেকে এয়ার দিচ্ছিলাম না, এখন আমরা রিজার্ভার থেকে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস আমরা দেব, এবং আমাদের এই যে এখানে যে এয়ারটা থাকবে এই এয়ারের জায়গাতে আমাদের সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস থাকবে। তো এই সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস আমরা কেন ইউজ করব, যেহেতু এয়ার এর কোনো দাম নাই, এয়ার হচ্ছে ফ্রি, তো সালফার হেক্সাফ্লোরাইড অবশ্যই একটা গ্যাস, সেটা বাজার থেকে তোমাকে কিনতে হবে, তো অবশ্যই এটার দাম বেশি তাই কিনা, বা একটা দাম তোমাকে কস্টিং বেড়ে যাচ্ছে। তারপরে আমরা এটা কেন ইউজ করব, কারণ কি যে এটা হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ গ্যাস। ইলেকট্রোনেগেটিভ গ্যাস তাদেরকে বলা হয়, এই ধরনের গ্যাসগুলো কি করতে পারে, যে আমাদের আয়োনাইজ পার্টিকেল গুলো যেগুলো আছে বা ইলেকট্রন যেগুলো ফ্রি ইলেকট্রন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টের মধ্যে ইলেকট্রিসিটি পাস করাচ্ছে, সেই ফ্রি ইলেকট্রন গুলা এই সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, তো এটাতে তাহলে দুইটা কাজ হয়, একটা হচ্ছে যখন তুমি রিজার্ভার থেকে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস পাস করাবা তখন তো একটা ব্লাস্ট হবে, আয়োনাইজড পার্টিকেল গুলো বাইরে বের হয়ে যাবে এয়ারের মতো। এক, দুই নম্বর কথা হচ্ছে যখন তুমি এই সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করবা, তো এই যে ব্লাস্ট হইলো সেটা তো একভাবে তোমাদের আর্ক মিনিমাইজ করতেছে, আরেকটা হচ্ছে এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন গুলো যেগুলো ইলেকট্রিসিটি পাস করাচ্ছিল সেই ইলেকট্রন গুলাকে অ্যাবজর্ব করতেছে। তাহলে এক এক করে ফ্রি ইলেকট্রন অ্যাবজর্ব হইলো, দুই হচ্ছে আমাদের আয়োনাইজ পার্টিকেল গুলো ব্লাস্ট আকারে বের হয়ে চলে গেল। তাহলে আমাদের আর্কের যে মিনিমাইজেশন বা আর্ক কোয়েঞ্চিং এর যে ব্যাপারটা সেটা আরো বেশি এফিশিয়েন্ট হইলো কিনা, তাই না? আমাদের যদি শুধু এয়ার ইউজ করতাম তাহলে শুধু একটা ফ্যাক্টর কাজ করতো যে ব্লাস্ট আকারে আয়োনাইজ পার্টিকেল বের করে দিতাম, কিন্তু আমরা যখন সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ইউজ করলাম তখন ব্লাস্ট আকারে তো আমি বের করে দিচ্ছি, এক, দুই হচ্ছে আমরা আমাদের যে ফ্রি ইলেকট্রন ছিল সেই ফ্রি ইলেকট্রন গুলোকেও সে কি করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। বুঝতে পারছি কথা? তো এতে করে আমাদের যে আর্ক কোয়েঞ্চিং সেটা আরো বেশি কি হয়, আরো বেশি এফিশিয়েন্ট হয়। দেখো এর হচ্ছে কনস্ট্রাকশনটা দেখাইছে এরকম যে একটা মুভিং কন্টাক্ট, এটা হচ্ছে একটা মুভিং কন্টাক্ট, এবং এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে মনে করো যেখান থেকে ধরো এটা একটা রিজার্ভার এখানে আছে, সেখানে এসএফসি গ্যাস রাখা আছে, এটা হচ্ছে একটা বাল্ব আছে এখানে। হ্যাঁ, গ্যাসে ওই ইয়ের মতো যেটা তুমি দেখে আসছো, এই যে তোমার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার এরকম, এখানে শুধু এসএফসি গ্যাস আছে। বুঝতে পারছো? তো
এবং এইখানে যে ব্লাস্টটা হয় এটা একটা রেডিয়াল ব্লাস্ট হয়। দেখো এই যে এদিক দিয়ে যে দুইটা কন্ট্যাক্টের মাঝখান দিয়ে যে গ্যাস চলে যায়, তাই কি না? যে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট ছিল একটা, এখানে একটা কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট, এটা কন্ট্যাক্ট, কিন্তু গ্যাসটা পাস হবে কোন দিক দিয়ে? এই কন্ট্যাক্টের মাঝখান দিয়ে, যে এই যে গ্যাস আউটলেট, এখান দিয়ে যে আমাদের আয়োনাইজ পার্টিকেল গুলোকে বাইরে বের করে দেবে। যখন তাহলে কিভাবে কাজ করবে? যখন আমাদের ফল্ট ঘটলো, এই যে কন্ট্যাক্ট, দুইটা কন্ট্যাক্ট কি হইতে থাকবে? সেপারেট হইতে থাকবে। মাঝখানে কি হবে? একটা আর্কিং হবে। আর্কিং হইলে কি হবে? এখানে তো এসএসসি গ্যাস ছিলই, বাট প্রেসার ছিল অল্প। বাট যখন আহ, আহ, কি হইলো, যখন হচ্ছে সেপারেট হওয়া শুরু করলো, আমাদের এই বাল্ব থাকবে, যে বাল্ব, এই বাল্বটা হচ্ছে অটোমেটিক অন হয়ে যাবে এবং হাই প্রেসারে রাখা এসএসসি গ্যাসগুলা আমাদের এই কি হবে? আমাদের এই দুইটা কন্ট্যাক্টের মাঝখান দিয়ে প্রবাহিত হতে থাকবে এবং রেডিয়াল ব্লাস্ট হয়ে আমাদের হচ্ছে এই যে গ্যাস আউটলেট, এইখান দিয়ে গ্যাসটা বাইরে বের হয়ে চলে আসবে, মানে আয়োনাইজড পার্টিকেল গুলো নিয়ে। আয়োনাইজড পার্টিকেল গুলো তো নিবেই, দুই হচ্ছে যে ফ্রি ইলেকট্রন গুলো ছিল সেগুলোকেও সে অ্যাবজর্ব করে নিয়ে বাইরে চলে আসবে। এতে করে আমাদের যে দুইটা কন্ট্যাক্টের মধ্যে আর্কিং হচ্ছিল সেটা খুব ইজিলি এবং এফিশিয়েন্টলি কি হয়ে যাবে? মিনিমাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? তো SF6 সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ আমরা বলেছি, তারপর এখান থেকে দেখবো, নোট ডাউন করে দেওয়া আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবো। তারপরে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। আমাদের সময় মনে হয় 1 মিনিট আছে, আমরা হচ্ছে আবার যুক্ত হই সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তাহলে কি ডিসকানেক্ট করে দিচ্ছি? জি স্যার। ওকে। ঠিক আছে, তোমরা তাহলে আবার যুক্ত হয়ে যাও। জি স্যার। এই তোমরা হচ্ছে কমার কথা তো বুঝো নাকি? যে কথা বলা হয় সেগুলো বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। জি স্যার। আচ্ছা, পড়াশোনা বোঝা যায়? যেগুলো আমরা পড়তেছি এগুলো কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায় ইনশাআল্লাহ। এই সবার কি অবস্থা? সবাই কি বুঝো? জি স্যার বোঝা যায়। আচ্ছা, আর সবার কি অবস্থা? আছো তোমরা না নাই? কি অবস্থা? কোনো সারা শব্দ নাই কেন? কি দেবব্রত, স্যার। দেব কি আছো? জি স্যার আছি। সবাই আছো? জি স্যার স্যার। সবাই যে আবার ঢুকতেছে, আমি গ্রুপে মেসেজ দিছি তো। তোমরা সবাই আছো তো? তোমাদের তো এখানে কয়জন ছিল জানো? স্যার 26-27 জন ছিল মনে হয়, অথবা 28। না না, দেবের ওইখানে কয়জন ছিল তাই বলতেছি। আমার এখানে আছে 3 জন আছে স্যার, সবাই আছে। আচ্ছা, কই আরেকজন কই? ওই আরেকজন স্যার ফোনে ক্লাস করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর জিলা মালদা লেখা রয়েছে এটাই ও। ওই আরেকজন স্যার জিলান হালদার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ক্যামেরাটা অন করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অন করতে হবে না। তোমাদের সমস্যা থাকে অনেক অনেক বেশি, বুঝতে পারছি। তোমরা ক্লাসগুলো করো তাইলেই হবে। হ্যাঁ, জি ব্যাপার স্যার। হচ্ছে জি স্যার, তোমরা তো, ইনশাআল্লাহ। হ্যাঁ। আর যারা ক্লাস করতে পারতেছে না তাদেরকে অবশ্যই ভিডিওগুলো দিয়ে দিবা, দিচ্ছ তো বোধহয় নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, দেখে নিতে বলবা। ব্যাপার হচ্ছে নিয়মিত দেখলে আমার মনে হয় যে চাপ পড়বে না। হ্যাঁ? হঠাৎ করে সবগুলো ভিডিও নিয়ে বসলে আসলে চাপ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। যারা হয়তো অনলাইনে লাইভে আসতে পারতেছে না তাদেরকে একটু বলবো যে স্যার বলছে যে তারা যাতে নিয়মিত ক্লাসগুলো একটু দেখে নেয়। আমরা ক্লাস তো আর প্রত্যেক দিন নেই না, কয়েকদিন পরে পরেই নেই, তাই না? একটা সময় থাকে এখানের মধ্যে।
জি স্যার। আচ্ছা, তা আমার মনে হয় সবাই চলে আসছি আমরা, তাই না? জি স্যার, চলে আসছে, শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরের যে সার্কিট ব্রেকার সেটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। হ্যাঁ, তো এইখান থেকে তাহলে কি মনে হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা কি? ভিতরে কিছুই ভ্যাকুয়াম থাকবে না। সার্কিট ব্রেকারের মধ্যে তাহলে কি থাকে? দুইটা কন্টাক্ট থাকে, খুব নরমাল। প্রত্যেকটা সার্কিট ব্রেকারে আমাদের কনস্ট্রাকশন একই, মুভিং কন্টাক্ট থাকে, ফিক্সড কন্টাক্ট থাকে, শুধু মিডিয়ামটা আলাদা হয়। অয়েলের ক্ষেত্রে অয়েল ছিল মিডিয়াম হিসেবে, তারপর এয়ারের ক্ষেত্রে এয়ার ছিল, SF6 এর ক্ষেত্রে SF6 গ্যাস ছিল। এখন হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এর মানে কি দাঁড়ালো? তো দুইটা কিছু কন্টাক্ট থাকবে না। টোটালি ভ্যাকুয়াম একটা চেম্বারের মধ্যে বদ্ধ অবস্থাতে থাকে, তাই নয় কি? বোঝা গেল? জি স্যার। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে তাহলে সুবিধা কি? যে এখানে দেখো যে আমাদের আর্কটা তৈরি হয় কিভাবে, যে দুইটা কন্টাক্টের মাঝখানে যে মিডিয়াম থাকে, সেই মিডিয়ামটা কি হয়, ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হইলে সেখানে আয়োনাইজ পার্টিকেল তৈরি হয়, ফ্রি ইলেকট্রন তৈরি হয়, যার মাধ্যমে আমাদের দুইটা কন্টাক্টের মধ্যে কি হয়, একটা কন্টাক্ট থেকে আরেকটা কন্টাক্টে ইলেকট্রিসিটি ফ্লো করে, যেটা আমরা স্পার্ক আকারে দেখি। কিন্তু দুইটা কন্টাক্টের মাঝখানে যদি ভ্যাকুয়াম থাকে, হ্যাঁ, দুইটা কন্টাক্টের মাঝখানে যদি কোনো মিডিয়ামই না থাকে, হ্যাঁ, তাহলে আয়োনাইজটা হবে কি? বুঝতে পারছি কথা? দুইটা কন্টাক্টের মাঝখানে কোনো মিডিয়াম নাই, এয়ার নাই, অয়েল নাই, SF6 গ্যাস নাই, কিচ্ছু নাই। হ্যাঁ? যদি কিচ্ছু না থাকে তাহলে তো আমাদের মিডিয়ামটা আয়োনাইজড হওয়ার কোনো প্রশ্ন আসে না। বুঝতে পারছি কথা? এবং এইখানেও যে স্পার্কিং একটা হয় না তা না, দুইটা কন্টাক্টের মধ্যে এইখানে স্পার্কিং হয়। এই স্পার্কিংটা মেইনলি আমাদের যে দুইটা কন্টাক্ট, এই দুইটা কন্টাক্ট যখন হিটেড হয়ে যায়, হ্যাঁ, যখন ইলেকট্রিসিটি ফ্লো করে তখন অবশ্যই হিটেড থাকে। এই হিটের দুইটা কন্টাক্ট যখন পরস্পর আলাদা হয়ে থাকে তখন এই মেটালিক কিছু ভ্যাপরাইজেশন হয়। হ্যাঁ, মেটাল থেকে কিছু আয়োনাইজড পার্টিকেল তৈরি হয়। আমাদের এটা অন্যান্য সার্কিট ব্রেকারও ছিল, বাট ওইগুলো খুব বেশি আমাদের হচ্ছে ওই যে অন্যান্য মিডিয়ামের যে আয়োনাইজড পার্টিকেলের তুলনায় খুব বেশি নগণ্য ছিল। হ্যাঁ, এই জন্য ওইগুলো আমরা কথাবার্তার মধ্যে আনি নাই। কিন্তু এখানে যেহেতু ওই আয়োনাইজড পার্টিকেল গুলো নাই, এখানে শুধুমাত্র ইলেকট্রিসিটি ফ্লো হয় কি দ্বারা, এই দুইটা কন্টাক্ট যখন হিটেড অবস্থাতে থাকে, হ্যাঁ, যেহেতু এখানে কোনো মিডিয়াম নাই, অয়েল নাই যেটা আমাদের আসলে একটু কুল করে রাখবে, হ্যাঁ, এখানে হচ্ছে এয়ার নাই যেটা আমাদের ব্লাস্ট আকারে ঠান্ডা করে রাখবে, বা এয়ারটা হিটটাকে হচ্ছে কিছু গ্রহণ করলো, হ্যাঁ, কুল করলো মিডিয়ামটাকে। তারপর SF6 গ্যাসও একটা ইলেকট্রোনেগেটিভ গ্যাস, সেটা হচ্ছে আমাদের মিডিয়ামটাকে কুল করে। বাট ভ্যাকুয়ামের মধ্যে যেহেতু কোনো মিডিয়াম নাই এবং দুইটা কন্টাক্ট খুব বেশি হিটেড থাকে, হ্যাঁ, যদি হিটেড থাকে তাহলে কি হয়, এই যে আমাদের মেটাল গুলো থাকে যে কন্টাক্টে, সেই মেটালটা ভেপারাইজড হয়ে কিছু আয়োনাইজড পার্টিকেল তৈরি করে। হ্যাঁ, এই আয়োনাইজড পার্টিকেল গুলো মেইনলি হচ্ছে দুইটা কন্ডাক্টের মধ্যে আমাদের ইলেকট্রিসিটি পাস করে। তো এইটা খুবই নগণ্য থাকে। এইটা হচ্ছে দেখো এই যে আমাদের দুইটা কন্টাক্ট, এটা হচ্ছে একটা ফিক্সড কন্টাক্ট বলছে, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। দুইটা কন্টাক্ট একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে, হ্যাঁ, কোনোভাবেই যাতে বাইরের এয়ার বা ভিতর থেকে বাইরে কোনো কিছু পাস করতে না পারে এমন ভাবে আমরা কি করে রাখছি, আমাদের চেম্বারটাকে সিল করে রাখছি। হ্যাঁ, বিভিন্ন আর্ক শিল্ড দ্বারা। তো এই আর্ক শিল্ড দেওয়ার কারণটা কি? এই আর্ক শিল্ড এর কারণটা হচ্ছে যে বাইরে থেকে কোনো কিছু যাতে আমাদের ভিতরে না চলে আসতে পারে, ভিতর থেকে কোনো কিছু যাতে বাইরে না চলে যেতে পারে। এক। দুই হচ্ছে এই যে আয়োনাইজড পার্টিকেল যেগুলো তৈরি হচ্ছে মেটাল থেকে, যখনই আমাদের এটা হচ্ছে মেটালিক একটা আর্ক শিল্ড, হ্যাঁ, এই পার্টিকেল গুলো তাড়াতাড়ি এই আর্ক শিল্ডের মধ্যে যে কি হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়। ফলে এই স্পার্কটা খুব বেশি এমনিতেও থাকে খুব অল্প, তারপরেও খুব বেশি সময় স্টে করে না। বুঝতে পারছি কথা? তো এইগুলো হচ্ছে অনেক বেশি হাই ভোল্টেজকে প্রোটেক্ট দেওয়ার জন্য এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ইউজ করা হয়। এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি কস্টলি। হ্যাঁ, কারণ কি একটা ভ্যাকুয়াম চেম্বার তৈরি করা খুব বেশি টাফ। ভ্যাকুয়াম চেম্বার মানে কি, একটা চেম্বার থেকে তুমি একবারে প্রেসারটাকে বের করে নিয়ে চলে আসবে, হ্যাঁ, কোনো প্রেসার না। বুঝতে পারছি কথা? ব্যাপার হচ্ছে এইরকম চেম্বার তৈরি করা আসলে খুব টাফ হয়ে যায় আমাদের সার্কিট ব্রেকারের জন্য। তো এই জন্য ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার গুলো মেইনলি হচ্ছে হাই ভোল্টেজকে প্রোটেক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। বুঝতে পারছি? তো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারও কিছু অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো একটু দেখবা। বুঝতে পারছি? তো সুইচ গিয়ার কম্পোনেন্টস, তারপরে যেটা আছে সুইচ গিয়ার হচ্ছে দেখো সার্কিট ব্রেকারের সাথে রিলেটেড যে কম্পোনেন্ট সেগুলোকে আমরা বলি সুইচ গিয়ার কম্পোনেন্ট। হ্যাঁ, রিলে কিন্তু সুইচ গিয়ার কম্পোনেন্ট না।
সার্কিট ব্রেকারের সাথে রিলেটেড। সার্কিট ব্রেকার যেসব জিনিস দিয়ে অপারেট করে, যেমন হচ্ছে বুশিং। বুশিং কি জিনিস সুমন? স্যার বুশিংটা স্যার এই স্যার বুকহোলস রিলেতে আমরা ইউজ করি স্যার। বুশিংটা কি জিনিস, কোথায় কোথায় থাকে? আমাদের অনেক কিছুর মধ্যে বুশিং থাকে। জি স্যার, স্যার ট্রান্সফরমারে বুশিং ইউজ করা হয় স্যার। ওইটা ট্রান্সফরমার বলো, সার্কিট ব্রেকার বলো, যে কোনো কিছু হোক। হ্যাঁ, মনে করো একটা জি স্যার। ট্রান্সফরমার আছে, এটার ভিতরে তো আমাদের উইন্ডিং, তাই নয় কি? এটার জি ভিতরে স্যার। উইন্ডিং আমাদের বাইরে থেকে একটা ট্রান্সফরমারের মধ্যে আসে, সেটা লো ভোল্টেজ আসুক হাই ভোল্টেজ আসুক, যদি হাই ভোল্টেজ ট্রান্সফার হয় তাহলে হাই ভোল্টেজে সেকেন্ডারিতে বের হয়ে যায়, তাই নাকি? তো আমাদের রিয়েল লাইফে তো এইভাবে আসে না, আসে তার আমরা কি এইভাবে ঢুকাই দিই? এটা কন্ডাক্টিভ তার, তো এইভাবে আমাদের ট্রান্সফরমার ঢুকে না। ঢুকে কিভাবে? দেখবা যে এই যে উপরের দিকে একটা ইনসুলেটর থাকে, অনেক বেশি পোর্সলাইন ডিস্ক দ্বারা, পোর্সলাইন ডিস্ক থাকে, ডিস্ক থাকে, তারপরে এই দিক দিয়ে কি হয়, তার এসে এই দিক দিয়ে ঢুকে, তাই ঢুকে না ট্রান্সফরমারের মধ্যে? ট্রান্সফরমার বলো, সার্কিট ব্রেকার বলো, সবকিছুতে এইভাবে ঢুকে। জি স্যার, জি স্যার। ইনসুলেটর হয়ে ঢুকে, হ্যাঁ, ইনসুলেটরের ভিতর দিয়ে। তো এতে করে কি হয় যে আমাদের এই কন্ডাক্টরের সাথে আমাদের হচ্ছে ট্রান্সফরমারের একটা ডিসটেন্স তৈরি হয়। কন্ডাক্টর আর ট্রান্সফরমার কাছাকাছি থাকে না, লাইভ ওয়্যার যেহেতু। হ্যাঁ, তো এই জন্য ইনসুলেটিং বুশিং দিয়ে আমাদের কি করতে হয়, যে কোনো ট্রান্সফরমার বলো সার্কিট ব্রেকারে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাকশনের যে ওয়্যারগুলো ইউজ করি সেটা আমাদের ঢুকাইতে হয়। তো এইটার নাম হচ্ছে কি তাহলে? বুশিং। এটা ঢোকানোর জন্য ইউজ করা হয়। আমরা যখন আউটপুটটা নেব তখন এই বুশিং দিয়ে আমাদের আউটপুটটা নিতে হয়। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বুশিং। আর এটা হচ্ছে কি বলছে, সার্কিট ব্রেকার কন্টাক্ট, সেটা তোমরা এতক্ষণ দেখে আসছো যে দুইটা কন্টাক্ট থাকবে সার্কিট ব্রেকারে। তারপর ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কি জিনিস, তো আমি যখন এই যে সার্কিট ব্রেকারের মধ্যে কি করতে হয়, সিটি দিয়ে একটা রিলের মধ্যে নিয়ে আসতে হয়, তারপরে পিটি দিয়ে রিলের মধ্যে নিয়ে আসতে হয়, যেগুলো আসলে রিলে সেন্স করে, তাই কিনা? তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা আমাদের সুইচ গিয়ার কম্পোনেন্ট। বুঝতে পারছো? আর এটা হচ্ছে বাসবার কন্ট্যাক্টরস। বাসবার হচ্ছে, দেখো যে বাসবার থেকে, মনে করো একটা বাসবার আছে, এখানে আমি হচ্ছে একটা পিটি লাগাইছি, সেখান থেকে নিয়ে এসে আমাদের কিন্তু রিলেতে দিতে হয়, তাই কি না? বা একটা লাইভ ওয়্যার আছে, এখান থেকে একটা সিটি লাগিয়ে আমরা রিলেতে নিয়ে আসি। তো এই যে সিটি গুলো পিটি গুলো যে লাগাচ্ছি, এগুলো কোথায় লাগাচ্ছি? বাসবারের মধ্যেই লাগাচ্ছি, বা হচ্ছে তোমার কন্ডাক্টরের মধ্যে লাগাচ্ছি। তো এই জন্য এগুলো হচ্ছে সুইচ গিয়ার কম্পোনেন্টস। বুঝতে পারা গেছে কথা? দেখো বুশিং গুলাই যে দেখাইছে, বুশিং কন্ডাক্টর গুলো আসে বুশিং হয়ে, এটা হচ্ছে বুশিং। এই বুশিং এ মাঝে মধ্যে কিছু ধরনের ফল্ট হয়, দুই ধরনের ফল্ট মেইনলি হয়। একটা হচ্ছে ফ্ল্যাশ ওভার। ফ্ল্যাশ ওভার কি জিনিস? এই যে একটা কন্ডাক্টর, আবার এই যে এখানে একটা লাইভ কন্ডাক্টর, তাই কি? এই ইনসুলেটর হয়ে যে এখানে লাইভ কন্ডাক্টর আছে, হ্যাঁ, তো আমাদের যে লাইভ কন্ডাক্টর, এই দুইটার মধ্যে যদি কোনো কারণে কানেকশন হয়ে যায়, হ্যাঁ, দুইটার মধ্যে যদি কোনো কারণে কানেকশন হয়ে যায়, তাহলে একটা ইলেকট্রিসিটি তখন এই ইনসুলেটর দিয়ে না যেয়ে এই দিক দিয়ে স্পার্কিং আকারে প্রবাহিত হয়। এটাকে আমরা বলি কি? ফ্ল্যাশ ওভার। বুঝতে পারছি কথা? আর যদি এমন হয় যে এই যে আমাদের ইনসুলেশন যেটা থাকে, পোর্সলাইন ডিস্ক, এই ডিস্কগুলো আবার চীনামাটির যে ডিস্ক, এই ডিস্কগুলো যদি ব্রেকডাউন হয়ে যায়, হ্যাঁ, এই যদি ভিতর দিয়ে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করে, তখন আমরা সেটাকে বলছি হচ্ছে পাংচার। আমাদের এই বুশিং এর ক্ষেত্রে দুই ধরনের, যে কোনো ধরনের বুশিং না, শুধু যে কোনো ধরনের ইনসুলেটরের ক্ষেত্রে সেটা হচ্ছে, তুমি যখন বড় বড় লাইন দেখো, লাইনগুলো কি হয়, ইনসুলেটর দ্বারা ঝুলানো থাকে, কিন্তু ক্রস আর্ম থেকে একটা ইনসুলেটর হয়ে তারপরে লাইভ ওয়্যারটা থাকে। হ্যাঁ, সরাসরি তো ক্রস আর্মের মধ্যে থাকে না। তো এই যে ইনসুলেটর গুলো দিয়ে আমাদের লাইভ ওয়্যার গুলো ঝুলানো থাকে, সেই ইনসুলেটরের মধ্যে এই দুই ধরনের ফল্ট হয়। একটা হচ্ছে ফ্ল্যাশ ওভার। ফ্ল্যাশ ওভার কখন? যখন ক্রস আর্ম আর হচ্ছে লাইভ ওয়্যার, হ্যাঁ, ক্রস আর্ম কোনটা? এই যে আমাদের হচ্ছে, এটা হচ্ছে যদি হয়, এটা হচ্ছে ক্রস আর্ম, এটা হচ্ছে আমাদের পোল, এটা ক্রস আর্ম। এই দিক দিয়ে হচ্ছে একটা যায়, তার যায়, এই দিক দিয়ে তার যায়, দেখেছি, এগুলো হচ্ছে ইনসুলেটর। হ্যাঁ, এই যে ক্রস আর্ম আর হচ্ছে এই তার, এই দুইটার মধ্যে যদি কানেকশন হয়ে যায়, হ্যাঁ, আমাদের ইনসুলেটরের পাশ দিয়ে স্প্রিং আকারে যদি কারেন্ট প্রবাহিত হয়, ইলেকট্রিসিটি ফ্লো করে, বা স্পার্ক দেখা যায়, আমরা সেটাকে বলি ফ্ল্যাশ ওভার। আর যদি এই যে ইনসুলেটর যেটা আছে, যার সাথে ক্রস আর্মের সাথে লাগাইছি আমাদের লাইভ ওয়্যারকে, এটা যদি ব্রেকডাউন হয়ে যায়, এর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমাদের দুইটার মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স তার চাইতে বেশি হয়ে যায়, কম হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই ইনসুলেটর পুরো ব্রেকডাউন করে। হ্যাঁ, তখন এই ভিতর দিয়েই আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করে। তো এই ক্ষেত্রে কি হয় আমাদের, বা এটাকে আমরা বলি হচ্ছে পাংচার।
পাংচার হয়ে গেলে ভিতর দিয়ে ছিদ্র হয়ে চলে যায়, আর ফ্ল্যাশ হওয়ার মানে উপর দিয়ে আসে, ইনস্ট্রুমেন্টের গা দিয়ে আসে। বুঝতে পারছি কথা? এই দুই ধরনের ফল্ট দেখা যায়। আর সার্কিট ব্রেকার কন্ট্যাক্টস কি জিনিস একটু দেখে নিবা, টিউলিপ টাইপ কন্ট্যাক্টস এগুলো আমরা দেখে আসছি অলরেডি। হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্ট্যাক্টস এগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার কি জিনিস আমরা সব জানি, এগুলো কারেন্ট ট্রান্সফর্মার, পটেনশিয়াল ট্রান্সফর্মার। তারপর হচ্ছে বাসবার আর কন্ট্যাক্টরস কি জিনিস এগুলো একটু দেখো। তারপরে দেখো কিছু প্রবলেম আছে, প্রবলেমস অফ সার্কিট ইন্টারাপশন। সার্কিট ব্রেকার যখন আমরা কি করি যে ইন্টারাপ্ট ঘটাই, হ্যাঁ, একটা সার্কিট ব্রেকারকে যখন ইন্টারাপশনে চলে যায়, তখন হচ্ছে আমরা খুব নরমালি চিন্তা করতে পারি যে একটা সার্কিট ব্রেকার যখন, এই যে দেখো এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার, এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের জেনারেটর। এখান থেকে একটা ফল্ট ঘটছে, সার্কিট ব্রেকার ওপেন করে দিলাম। হ্যাঁ, সার্কিট ব্রেকার ওপেন করে দিয়ে তো আমাদের হচ্ছে ওপেন করে দিলে কিছু ভোল্টেজ সার্কিট ব্রেকারের অ্যাক্রসে আসবে, এটা আমরা সবাই জানি। সেটাকে আমরা বলছি রিস্ট্রাইকিং ভোল্টেজ। এবং এইটাকে তারা হচ্ছে নরমালাইজ করছে, যেহেতু আমাদের অধিকাংশ কম্পোনেন্ট থাকে ইন্ডাকটিভ পাওয়ার সিস্টেমে। একটা ইন্ডাক্টর লাগাইছে, আর হচ্ছে আমাদের লাইভ ওয়্যার থেকে গ্রাউন্ডের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে, সেটাকে এখানে শো করছে। এটা হচ্ছে এইটার একটা নরমালাইজ সার্কিট। বুঝতে পারছি কথা? এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। তো যখন প্রবলেম গুলো কি দেখো, এটা হচ্ছে রেট অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। এইটা কি জিনিস যে আমাদের আমরা বলেছি আগে, রিস্ট্রাইকিং ভোল্টেজ কি, যখন একটা সার্কিট ইন্টারাপ্ট হয় তখন রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি হয়, আসে। তখন এই যে রেট অফ এটা হচ্ছে ট্রিপল আর ভি বলে, ট্রিপল আর ভি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের পাওয়ার সিস্টেমের জন্য। হ্যাঁ, ট্রিপল আর ভি। ট্রিপল আর মানে কি, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। এইটা যদি আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের চাইতে, আমাদের যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার চাইতে বেশি হয়, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের চাইতে যদি বেশি হয়, তাহলে কি হবে, কি হবে? ব্রেকডাউন হবে স্যার। ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হওয়া মানে কি, যে আমাদের আরেকটা যেটা মিনিমাইজ করতে Conduction. চাইছিলাম সেটা কি মিনিমাইজ হবে? না স্যার, হবে না। মিনিমাইজ হবে, তাই নাকি? তো আমাদের পরবর্তী সাইকেল পর্যন্ত আবার চলে যাবে। তো এইটাই বলছে যে আমাদের আরেকটা যখন তৈরি হয়, তো সেই মুহূর্তে রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হয়, এবং এর রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ যদি মাঝখানে মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে কি হয়, বেশি হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের আরেকটা উইথস্ট্যান্ড করে পরবর্তী হাফ সাইকেল পর্যন্ত। আমাদের রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজটা কি করতে হয়, সবসময় কম রাখতে হয়। যদি কম রাখতে পারি তাহলে আমাদের সহজে ইজিলি আরেকটা মিনিমাইজ হয়ে যায়। তো এই একটা প্রবলেম আমাদের মাথায় রাখতে হয়। আরেকটা ব্যাপার দেখো, বলছে কারেন্ট শপিং। হ্যাঁ, কারেন্ট শপিং কি জিনিস? তো আমরা কি জানি যে আমাদের হচ্ছে যখন কারেন্ট জিরো হয়, সেই মুহূর্তে যদি আমি কি করি, আমাদের হচ্ছে কন্ট্যাক্টকে আলাদা করি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয়, তাই নাকি? সেই মুহূর্তে যদি কারেন্টটা জিরো থাকে। কিন্তু এমন যদি হয় যে আমি সার্কিট ব্রেকার ওপেন করছি কিন্তু কারেন্টটা জিরো ছিল না, হ্যাঁ, ন্যাচারাল জিরো ছিল না, হাফ সাইকেল পরে যে জিরো হয় সেটা জিরো হয়। এটা মনে করো হচ্ছে হাফ সাইকেল পরে জিরো হবে এখানে এসে। হ্যাঁ, এইটা হাফ সাইকেল পরে যে এখানে জিরো হয়। বুঝতে পারছি কথা? ন্যাচারাল কারেন্ট জিরো পয়েন্ট হচ্ছে এইটা। কিন্তু আমাদের হচ্ছে এই মুহূর্তে যেই কি হয়ে গেছে, কারেন্টটা আমি কি করে ফেলছি, জিরো করে ফেলছি, মানে কন্ট্যাক্টটা ওপেন করে ফেলছি। এই যে কন্ট্যাক্টটা ওপেন করে ফেললাম, কারেন্টটা জিরো করে ফেললাম। হ্যাঁ, আমি কন্ট্যাক্টটা ওপেন করা শুরু করলে কি হবে, ওইখানেই ওই মুহূর্তে কি হবে, রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হবে। বুঝতে পারছি কথা? তাই বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, বোঝা যাচ্ছে। ভালো করে একটু খেয়াল করো ব্যাপারটা। হ্যাঁ, জি স্যার। ভালো করে খেয়াল করো যে আমাদের কারেন্টটা এখানে যে আমরা কি করতাম, সার্কিটটা ওপেন করাইতাম। হ্যাঁ, এখানে যে আমাদের কন্ট্যাক্টটা ওপেন করাইতাম, কিন্তু আমাদের হচ্ছে কন্ট্যাক্টটা ওপেন হয়ে গেছে এই কারেন্ট জিরো হওয়ার আগে। যে মুহূর্তে কারেন্ট জিরো হয়েছে, কারেন্টটা জিরো হয়ে গেল। হ্যাঁ, কারেন্ট জিরো হয়েছে এবং জিরো যে মুহূর্তে হবে ওই মুহূর্তে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফর্ম করবে না কন্ট্রাক্টের অ্যাক্রসে? করবে কিনা? এখন এইখানকার যে রিস্ট্রাইকিং ভোল্টেজ হবে, যেহেতু কারেন্ট বেশি, দেখো কারেন্টের সাথে রিস্ট্রাইকিং ভোল্টেজের একটা রিলেশন আছে, সেটাই তারা এখানে ডিফাইন করে দেখাইছে যে হাফ
যে কারেন্টটা যে কারেন্টটা তুমি করতেছো চপ করতেছো বা সরি যে কারেন্টটাকে তুমি ইন্টারাপ্ট করতেছো সেই কারেন্টটা তোমাদের যে এই যে সার্কিটে যদি তুমি কল্পনা করো এই কারেন্টটা স্টোর এখান থেকে কি হবে এই এল যে এটার মধ্যে যে এনার্জি ছিল হাফ এল আই স্কোয়ার একটা ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণে এনার্জি স্টোর থাকে তার ইকুয়েশন হাফ এল আই স্কোয়ার আমরা এগুলো পড়ে আসছি তাই না এইটা কি হবে তখন এই যে হাফ সি স্কোয়ার আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে এখান দিয়ে কি হতে থাকবে ডিসচার্জ হতে থাকবে এই এনার্জিটা ক্যাপাসিটরের মধ্যে আসতে থাকবে হ্যাঁ যখন আমি কি করব কারেন্টটাকে ইন্টারাপ্ট করব তো এখান থেকে দেখো তাহলে ভোল্টেজ এই ই ভোল্টেজটাই তো তুমি আসলে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে পাবা সেটা কি আই রুট ওভার এল বাই সি এবং তার একটা ই করে দেখাইছে যে যদি এল এর মান 4 মিলি হেনরি হয় ক্যাপাসিটরের মান 0.001 মাইক্রো ফ্যারাডে হয় এবং আমরা যদি 50 অ্যাম্পিয়ারের একটা কারেন্টকে ব্রেকডাউন করতে চাই হ্যাঁ তাহলে 50 অ্যাম্পিয়ারের কারেন্টের জন্য তোমার ভোল্টেজ তৈরি হবে 100 কিলো ভোল্ট অনেক বেশি ভোল্টেজ না তো ব্যাপার হচ্ছে দেখো কারেন্ট তো এখানে বেশি এখানে তো জিরো না হ্যাঁ তো এই মুহূর্তে যে রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হবে সেই রিস্ট্রাইকিং ভোল্টেজটা অনেক বেশি তাই নাকি যদি তৈরি হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ হ্যাঁ তো কারেন্ট তো আর জিরো থাকতেছে না কারেন্ট আবার বেড়ে যাবে তো কারেন্ট বেড়েছে কি হবে যেহেতু হচ্ছে আমাদের একটা ওয়েভ কেমন হয় এরকম আস্তে আস্তে কমতে থাকে এখানে যে জিরো হয়ে যাবে হাতের এখানে তাহলে অবশ্যই আর একটু কম থাকবে তাই কি না আমার কথা কি বুঝতে পারছো কারেন্টটা ধরে নাও ওয়েভটা এরকম এখানে যে জিরো হয়ে যাবে তো এখানে যে কারেন্ট ছিল এটা হাফ সাইকেলের পরে ধরো এটা হাফ সাইকেলের পরে যদি হয় তাহলে এখানে যে পরিমাণ কারেন্ট ছিল তারপরে কারেন্টটা কি হয়ে যাবে আর একটু কম হবে আর একটু কম যদি হয় তাহলে এই যে আমাদের ভোল্টেজ এই ভোল্টেজের পরিমাণও আর একটু কম হবে দেখো এই যে ভোল্টেজের পরিমাণটা কমছে না কমছে কিনা তারপর আবার যখন আবার কারেন্টটা যখন ভোল্টেজ তৈরি হইলো রিস্ট্রাইকিং ভোল্টেজ তখন আবার কারেন্টটা জিরো থাকলো না তখন আবার কারেন্টটা বেড়ে গেল হ্যাঁ কারেন্টটা জিরো থাকলো না তো এই কারেন্টটা বেড়ে গেছে কিন্তু আগের চেয়ে কমছে না যেহেতু কারেন্ট আস্তে আস্তে কমতেছে ন্যাচারাল জিরো দিকে যাচ্ছে একটা সাইন ওয়েভ তো আস্তে আস্তে জিরো দিকে যায় তাই নাকি কারেন্টটা কমছে তো কারেন্টটা কমছে ঠিক আছে কিন্তু রিস্ট্রাইকিং ভোল্টেজ এইখানে তৈরি হয়েছে তো এইখানে যে রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হয়েছে তার পরিমাণ আর একটু কম তো ব্যাপার হচ্ছে যখন কারেন্ট জিরোতে ছিল তখন রিস্ট্রাইকিং ভোল্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে কম এবং আমরা এই জন্যই সবসময় চাই কি যে আমাদের কারেন্ট জিরো যে মুহূর্তে হবে সেই মুহূর্তে আমি কি করতে চাই কন্ট্যাক্টটাকে সেপারেট করতে চাই কিন্তু আমাদের সমস্যা কি হয় যে আমরা ওই মুহূর্তে করতে পারি না দেখা গেল যে আমাদের কিছু আগে পরে হয়ে যায় যদি আগে হয়ে যায় তাহলে এইভাবে আমাদের একটার পর একটা হ্যাঁ একটার পর একটা কি হতে থাকে কারেন্ট চপিং হতে থাকে রিস্ট্রাইকিং ভোল্টেজ তৈরি হতে থাকে তো আর্কটা কোনোভাবেই মিনিমাইজ করা যায় না কারণ আমি কি করে রাখছি আমাদের সিস্টেমটাকে ডিজাইনই করে রাখছি ওইভাবে যাতে করে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা কোনটা যেটা হচ্ছে এই যে কারেন্ট জিরোতে যে কারেন্ট থাকবে কারেন্ট জিরোতে যে রিস্ট্রাইকিং ভোল্টেজ হবে সেইটা শুধুমাত্র আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা চাইতে কি হবে কম হবে বুঝতে পারছি কথা কিন্তু তার আগে যদি কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ পাওয়া যায় সেটা অবশ্যই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের চাইতে কি হবে বেশি হবে যেটা আমাদের আর্কটাকে মিনিমাইজ করতে দেবে না বুঝতে পারছি তো এই জন্য আমাদের কি হয় কিছু সমস্যা তৈরি হয় যে কারেন্ট চপিং হয় হ্যাঁ আমি হচ্ছে সরাসরি একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ নিয়ে আসি না আমাদের হচ্ছে এই কারেন্ট চপিং হয় যদি আমরা এই কারেন্ট জিরোতে আমাদের কন্ট্যাক্টটাকে মুভ করতে না পারি বুঝতে পারছি কথা তাহলে এটা একটা প্রবলেম তো এই প্রবলেমটাকে দূর করার জন্য দেখো আমরা কি করছি একটা রেজিস্ট্যান্স সুইচিং করছি কেমনে আমাদের সার্কিট ব্রেকারের দুই পাশে একটা রেজিস্ট্যান্স লাগাই দিচ্ছি সার্কিট ব্রেকারের দুই পাশে সার্কিট ব্রেকারের প্যারালালি হ্যাঁ যখন সার্কিট ব্রেকারটা ওপেন হচ্ছে তখন সাথে সাথে কারেন্টটা এখান থেকে জিরো হয়ে যাচ্ছে না তো কারেন্টটা এদিক দিয়ে কিছু পাস করতেছে আমি এমন রেজিস্ট্যান্সটা লাগাইছি যে কারেন্ট পাস করতেছে বাট কারেন্টের মান কমে যাচ্ছে খুব দ্রুত কমে যাচ্ছে বুঝতে পারছি কথা রেজিস্ট্যান্সটা লাগাইছি যাতে করে খুব দ্রুত কমে যাচ্ছে যে এইটা যদি এইরকম ভাবে ন্যাচারাল কারেন্ট জিরো এখানে থাকতো যদি আমরা রেজিস্ট্যান্স লাগাই তাহলে হয়তো বা আমাদের কারেন্ট জিরো এখানে চলে আসবে বুঝতে পারছি কথা তাহলে আমাদের খুব দ্রুত কারেন্ট চপিং হয়ে যাবে এবং আমাদের কি হবে আরেকটা খুব দ্রুতই মিনিমাইজ হয়ে যাবে বুঝতে পারছি কথা এবং আমরা সরাসরি আমাদের রিকভারি ভোল্টেজটা খুব দ্রুত পাবো হ্যাঁ তো তার একটা ব্যাখ্যা এখানে দিয়েছি যখন আমরা একটা রেজিস্টর থাকবে তখন তার জন্য আমাদের অসিলেটরি ফ্রিকোয়েন্সি এটা আমরা ডিরাইভ করেছিলাম মনে হয় আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট যখন আমরা পড়েছি তখন আমাদের যে আরএলসি সার্কিট ছিল না আরএলসি সার্কিটে আমরা অসিলেটরি ফ্রিকোয়েন্সি বের করছিলাম না
এই অসিলেটরি ফ্রিকোয়েন্সিটা এরকম যে এখানে দেখো আরেকটা নতুন টার্ম যুক্ত হওয়াতে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা খুব দ্রুত ড্যাম্পিং এ চলে আসে এবং আমাদের যে রিস্ট্রাইকিং ভোল্টেজ যেটা তৈরি হচ্ছিল এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা মান অনেক কমে আসে। ফলে কি হয় আমাদের যে আর্কটা খুব দ্রুত মিনিমাইজ হয়ে যাবে। কারণ আমরা কি জানি যে রিস্ট্রাইকিং ভোল্টেজ যদি কমে যায় তাহলে আমাদের কি হবে না, আমাদের নতুন করে আমাদের ব্রেকডাউন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে একটা প্রসিডিওর আমাদের হচ্ছে আর্কটা আর আমাদের কারেন্ট শপিং যে প্রবলেমটা ছিল এটাকে মিনিমাইজ করার। আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ি, সামনের ক্লাসে আরেকটু দেখবো ইনশাআল্লাহ। তোমরা এগুলো একটু সবাই পড়বা বাসায়, ঠিক আছে? যে পর্যন্ত পড়ানো হইলো 19.20 এর আগ পর্যন্ত সবকিছু একটু বাসায় পড়বা, ঠিক আছে কথা? জি স্যার। আচ্ছা এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? স্যার আমার একটু সমস্যা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে 2-1 দিন ক্লাস করি নাই তো স্যার লাস্ট, এই জন্য স্যার ওই যে আপনার বোঝার চেষ্টা করছিলাম কিন্তু ওই আর্ক জিনিসটা কি সেটা বুঝতেছি না স্যার। ওই প্রত্যেকটা জায়গায় দেখতেছি আর্ক, এই জিনিসটা না বোঝার কারণে স্যার কিছুই বুঝতেছিলাম না। তুমি এটা ক্লাসের শেষে কেন বললা? তুমি তো ক্লাসের শুরুতে বলতে পারতে। আর্ক বুঝতেছো না তুমি? আর্ক না বুঝলে তো আসলে ক্লাস আসলে কি বুঝলো তাইলে, তাই না? জি স্যার, আমি স্যার বোঝার চেষ্টা করতেছিলাম কিন্তু স্যার বুঝতেছিলাম না। কই নিয়ন কোথায় তুমি? আসো? স্যার আসি স্যার, ভিডিও স্যার অন করা লাগবে স্যার, তাহলে তো স্যার শার্ট টার্ট পরা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে বাদ দাও। তোমরা ক্লাস করতে আসলে একটু ভিডিওটা অন করা যাতে যায় ওইভাবে আসবা আর কি। হ্যাঁ জি স্যার। যাদের খুব সমস্যা তাদের ব্যাপার আলাদা, কিন্তু ক্লাস করতে আসলে কিছু তো ব্যাপার থাকেই, তাই না? স্যার তো তোমাকে যে কোনো সময় ডাকতে পারেই, খুব স্বাভাবিক না? বাসায় বসে ক্লাস করতেছো সবকিছুই ঠিক আছে, বাট যদি সুযোগ থাকে তাহলে তুমি হচ্ছে কেন এরকম ভাবে ক্লাস করবা? তাই না? সবকিছুই তো একটা শিষ্টাচারের ব্যাপার থাকে। তুমি যদি এখন স্যার ডাকলো তুমি যদি এখন শার্ট প্যান্ট পরা লাগবে বলো, তাইলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? আচ্ছা যাই হোক, কথা হচ্ছে কি পড়ে ফেলছো? জি স্যার। যাই হোক, ব্যাপার হচ্ছে কি আর্কটা হচ্ছে স্পার্ক আর কিছু না। আমরা যখন সুইচ চাপ দেই স্পার্কিং হয় না? আমরা হচ্ছে যখন একটা সার্কিট ব্রেকারকে ওপেন করি তখনও সেম ভাবে দুইটা সার্কিট ব্রেকার আর সুইচ তো একই জিনিস। একটা ছোট্ট একটা সুইচেই তুমি বিভিন্ন সময় স্পার্ক দেখো যদি কোনো সমস্যা থাকে। হ্যাঁ, তো সার্কিট ব্রেকার তো বড় একটা সুইচ, তো সেম ভাবে যখন তুমি একটা দুইটা কন্ট্যাক্টকে মুভ করাবা তখন দুইটা কন্ট্যাক্টের মধ্যে স্পার্কিং হবে না? স্পার্কিং হয়ে ইলেকট্রিসিটিটা একটা কন্ট্যাক্ট থেকে আরেকটা কন্ট্যাক্টে পাস করে, যেটা আসলে ডিজায়ার্ড না, তাই নয় কি? আমি ওপেন করে ফেলছি মানে কি ইলেকট্রিসিটি আমি টোটালি ব্রেক ডাউন করে ফেলতে চাচ্ছি বা টোটালি ব্রেক করে ফেলতে চাচ্ছি, কিন্তু স্পার্কিং আকারে আমাদের ইলেকট্রিসিটিটা ফ্লো হয়ে যায়। তো এইটাকে মিনিমাইজ করা, এটাকে আমরা বলছি আর্ক মিনিমাইজ করা। আর্ক আর স্পার্ক একই জিনিস, বুঝতে পারছো কথা? তো আর্কটা মিনিমাইজ করতে পারলে দুইটা কন্ট্যাক্টের মধ্যে আমাদের ইনসুলেশনটা হয়ে গেল, মানে দুইটা কন্ট্যাক্ট টোটালি সেপারেট হয়ে গেল, কোনো ধরনের ইলেকট্রিসিটি ফ্লো হইলো না, যেটা আসলে আমাদের মেইন উদ্দেশ্য। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। আচ্ছা গালি বাসো নাকি? জি স্যার। গালি তুমি আমাকে হচ্ছে কই গালি আমাকে ওই ইমেল দিয়েছিলা যে সাব ট্রান্সমিশন কি জিনিস, তাই নাকি? সাব ট্রান্সমিশন হচ্ছে আমরা পড়ছি কিন্তু আসলে আমাদের টার্মটা ছিল হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। হ্যাঁ, আমরা যখন প্রাইমারি ট্রান্সমিশন করি তারপরে আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশনে যাইতে হয়, তাই না? তারপরে আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনে যাই, তারপরে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে যাই। এই যে সেকেন্ডারি যে ট্রান্সমিশন এইটাকে আমরা বলছি হচ্ছে সাব ট্রান্সমিশন। হ্যাঁ, তো এটা কেন করি আমরা? যে আমাদের প্রাইমারি ট্রান্সমিশনে ভোল্টেজ লেভেল অনেক বেশি থাকে, তাই না? দেখা গেল 132, কোনো সময় যে 240, কোনো সময় আরো বেশি। হ্যাঁ, 400 কেবিতেও হয়। 400 কেবিতে আমাদের প্রাইমারি ট্রান্সমিশনে কি হয়, পাওয়ার ট্রান্সমিট করে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যখন সেকেন্ডারি ট্রান্সমিশনে যায় তখন আমাদের কি করতে হয়? মনে করো তুমি হচ্ছে পাওয়ার জেনারেট করতেছো ঘোড়াশালে। হ্যাঁ, এই ঘোড়াশাল থেকে তুমি হচ্ছে পাওয়ার নিয়ে আসতেছো, নিয়ে এসে তুমি হচ্ছে চলে যাবে ঢাকা হয়ে, চলে যাবে একবারে বাংলাদেশের ওই সীমান্তে। হ্যাঁ, রাজশাহীতে চলে যাবে। ঘোড়াশাল থেকে ঢাকা হয়ে তুমি হচ্ছে চলে যাবে রাজশাহীতে। এখন ঘোড়াশাল থেকে ঢাকা হয়ে রাজশাহীতে যে চলে যাবা, এই যে লাইন,
এটা তো একটাই লাইন, এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, এইটা হবে অনেক জি স্যার। বেশি হাই ভোল্টেজ। হ্যাঁ, আবার যখন তুমি যে এই ট্রান্সমিশন থেকে ঢাকাতে সাপ্লাই দিবা, তাই তো, একে হচ্ছে ঢাকাতে স্যার। সাপ্লাই দিবা, আবার হচ্ছে রাজশাহীতে যে সাপ্লাই দিবা, বা মাঝখানে তুমি পাবনাতে দিতে পারো, সিরাজগঞ্জে দিতে পারো। তো যখন তুমি ঢাকাতে সাপ্লাই দিবা তখন হচ্ছে এই লাইন থেকে এনে তুমি ঢাকার দিকে যে নিয়ে আসবা সেটা হবে সেকেন্ডারি ট্রান্সমিশন। হ্যাঁ, এবং সেকেন্ডারি ট্রান্সমিশন থেকে এনে তোমাদের দিতে হয় কোথায়? প্রাইমারি ডিস্ট্রিবিউশন সাইডে বা সাবস্টেশন। জি তো এই যে সেকেন্ডারি ট্রান্সমিশনের আরেকটা উদ্দেশ্য কি, যে যখন তুমি ভোল্টেজটাকে কমাই নিয়ে আসবা, ভোল্টেজটাকে কমাই নিয়ে আসলে তুমি সেকেন্ডারি ট্রান্সমিশনে, তখন আসলে কি হয় যে আমাদের যখন সাবস্টেশনে আনি, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, তখন সেখানকার যে সার্কিট ব্রেকার থাকে, রিলে থাকে, সবকিছুই তো থাকে, তাই কিনা? সেগুলোর রেটিং কি জি হয়, স্যার। কম হইলেও হয়ে যায়। তো তুমি যখন 240 ভোল্টের একটা ট্রান্সমিশন লাইন নিয়ে আসবে, তখন তোমাকে যে সার্কিট ব্রেকার ইউজ করতে হবে বা যে ট্রান্সফরমার ইউজ করতে হবে, হ্যাঁ, তো সেগুলোর রেটিং জি কি হইতে হবে? 240 ভোল্টের জন্য হইতে হবে না? বুঝতে জি পারছি স্যার। কথা? তো আমরা যখন এই যে সাবস্টেশন নিয়ে আসি সেকেন্ডারি ট্রান্সমিশন হয়ে, সেই সেকেন্ডারি ট্রান্সমিশনের ভোল্টেজটাকে এর আরেকটু কমানো হয়। এতে করে কি হয়, যে হয়তো পাওয়ার লস একটু বেশি হয় প্রাইমারি ট্রান্সমিশনের চাইতে, এখানে হয়তো পাওয়ার লস একটু বেশি হয়, বাট আমাদের যে বেশি। সাবস্টেশনে যে ইকুইপমেন্ট গুলো থাকে সেই ইকুইপমেন্টের রেটিংটা কি লাগে, কম হইলেই হয়ে ম্যাচ যায়। করতে এতে হবে। করে আমাদের কস্টিংটা জি স্যার। কম হয়, যে পরিমাণে পাওয়ার লস হয় তার চাইতে কস্টিংটা আরো বেশি কম হয়। বুঝতে পারছি কথা? জি স্যার। তো এই জন্যই কস্টিংটা কমানোর জন্যই তো মেইনলি আসলে অনেক বেশি ভোল্টেজ আমরা ট্রান্সমিশন করি, তাই তো, পাওয়ার লসটা যাতে কম হয়। জি স্যার। তো এইটাকে আমরা সেকেন্ডারি ট্রান্সমিশনটাকে আমরা বলছি হচ্ছে সাব ট্রান্সমিশন। বোঝা গেছে? স্যার এইখানে সাব ট্রান্সমিশনের বলতেছে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে স্যার ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা কি বুঝলাম না স্যার, কি একসাথে দুইটা ক্যারেক্টার কিভাবে? একই সাথে দুইটা না, ট্রান্সমিশন সাব ট্রান্সমিশন আলাদা। হ্যাঁ, ট্রান্সমিশন সাব ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন সাব ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছি কথা? ট্রান্সমিশন সাব ট্রান্সমিশন, ট্রান্সমিশনের দুইটা পার্ট না। বুঝতে পারছি কথা? একটা হচ্ছে ট্রান্সমিশন আর একটা হচ্ছে সাব ট্রান্সমিশন। ট্রান্সমিশনটাকে এরা হচ্ছে আচ্ছা। প্রাইমারি ট্রান্সমিশন বলছে। এটা হচ্ছে বিভিন্ন জি জায়গাতে স্যার। বিভিন্ন টার্ম, এটা হচ্ছে বাংলাদেশে এই টার্ম ইউজ করা হয় না। হ্যাঁ, তুমি একটা আচ্ছা। বাইরের একটা ভিডিও আমাকে পাঠাইছো, বাইরে যে জি কান্ট্রিগুলো স্যার। সেখানে হয়তোবা সেটাকে সাব ট্রান্সমিশন বলছে। বুঝতে পারছি, আমি এটা দেখেছি। বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে এই জন্য তাহলে। স্যার একটু হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা এই স্যার, জন্য ঠিক আছে। তোমার একটু হইছে আর কি। জি আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সামনের ক্লাস আচ্ছা আবার স্যার। কবে হবে আমি জানাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আর সবাই একটু স্যার, বাসায় আসসালামু পড়াশোনা আলাইকুম। করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম